হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের এই দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়ামের এই স্পেশাল ক্লাস। আমার তো তোমরা স্পেশাল স্টুডেন্ট, তাই তোমাদের জন্য আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করব। আমরা পড়ছিলাম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাই আজকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র এবং পরিবেশ। দেখো, এই বাস্তুতন্ত্র এবং পরিবেশ যেটা আমাদের দ্বাদশ শ্রেণীর জন্য তো ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আজকে আমরা সেই চ্যাপ্টারটাই তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। আর আজকে কোন কোন টপিক গুলো নিয়ে পড়বো, আজকে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেজন্য তোমরা খুব মন দিয়ে শোনো। আজকে আমরা কিছু হোমওয়ার্কে তোমাদের জন্য দিতে চাইবো। তাহলে ক্লাস 12 এর স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তাদের জন্য আমরা ডিসকাস করব বাস্তুতন্ত্র এবং পরিবেশ। দেখো, এই বাস্তুতন্ত্র এবং পরিবেশের আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে জনসংখ্যা এবং বাস্তুতান্ত্রিক তার অভিযোজন। মানে এটাকে যদি আমরা একটু ইংলিশে কনভার্সনে আনি, জনসংখ্যার একটা ইন্টারাকশন। আমরা কি বুঝি, আমাদের আমরা কোনো জায়গায় যখন থাকি সেখানে তো কোনো সিঙ্গেল কোনো তো জীব নেই, ওখানে অনেক জীব থাকে, মানে জীব গোষ্ঠী থাকে। তাহলে যে কোনো তুমি একটা প্রাকৃতিক আবাসকে ধরো, একটা প্রাকৃতিক আবাসের মধ্যে তুমি কি দেখবে, একসাথে অনেক প্রাণীর সমন্বয় থাকে। যেমন তুমি যেখানে থাকো সেখানে গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, তাই না? অনেক বিভিন্ন টাইপের অর্গানিজম আছে, তাদের সমন্বয়ে গঠিত একটা প্রাকৃতিক আবাস। এবং এই প্রত্যেকটা জীব তারা একে অপরের সঙ্গে কি করে, যোগাযোগ করে, এবং যোগাযোগ রাখতেই হবে তাদেরকে, তারা নাহলে বাঁচতে পারবে না, তাই না? তাই জন্য আমাদের আজকে যে টপিকের মধ্যে আমরা দেখব, এই বিভিন্ন জীবগুলোর মধ্যে কি ধরনের তোমার প্রতিক্রিয়া চলে এবং কি ধরনের তাদের মধ্যে একটা সম্পর্কই বা আছে। দেখো, আমরা তোমাদের জন্য তাহলে একটা উদাহরণ দিই। গাছগুলো যখন পরাগায়নের জন্য, মানে পলিনেশনের জন্য কার উপর নির্ভর করে গো? নির্ভর করে তোমার এই পোকামাকড়ের জন্য। পোকামাকড় বা ইনসেক্ট ছাড়া কি পলিনেশন সম্ভব? হয়তো সম্ভব, তুমি বলবে এয়ারের থ্রু সম্ভব, ওয়াটারের থ্রু সম্ভব, কিন্তু পোকামাকড়ই কিন্তু মূল এজেন্ট বলতে পারো, যার উপর নির্ভর করে। মানে পোকামাকড়ের সঙ্গে গাছের তাহলে কি আছে, একটা সম্পর্ক আছে। আমরা এই ধরনের সম্পর্কগুলোকে আমরা বলি ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন। ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন বলতে কি বুঝি আমরা? দেখো, ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন বলতে আমরা কি বুঝি? ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন যেখানে জীবের দুটো পৃথক প্রজাতির মধ্যে, তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া, বা বলতে পারো তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ কি আছে, দুটো পৃথক প্রজাতি। যেমন পোকামাকড় আর গাছ দুটো আলাদা প্রজাতি। এবার এই যে দুটো প্রজাতির মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্ক কি সবসময় ভালো হবে, নাকি সবসময় এই সম্পর্ক খারাপ হবে? তাহলে এই সম্পর্ক অংশীদার মানে যারা এই সম্পর্কে পার্টিসিপেট করছে তারাই অংশীদার হতে পারে। উভয়ের পক্ষে সেটা উপকারী হতে পারে, আর কি হতে পারে, উভয়ের পক্ষেই ক্ষতিকারক হতে পারে, বা একজনের পক্ষে ক্ষতিকারক হতে পারে, একজনের পক্ষে লাভবান হতে পারে। এর উপর বিশেষ বেস করেই আমরা এই জনসংখ্যার ইন্টারাকশনকে দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের পজিটিভ মিথস্ক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ মিথস্ক্রিয়া, মানে ইন্টারাকশন আর কিছু। দেখো, নেক্সট আমরা যাই, এই পজিটিভ মিথস্ক্রিয়া বলতে আমরা কি বুঝি? আমরা বলছি পজিটিভ মানে কি হচ্ছে তাহলে, যেখানে উভয় অংশীদার যারা আছে তাদের কারোরই ক্ষতি হয় না, মানে তারা দুজনেই যাদের লাভ হয় যখন। ক্লিয়ার? আর দেখো, এই পজিটিভ যে মিথস্ক্রিয়া, নেগেটিভ হলে কি হবে সেটাও তোমাকে আগে থেকে বলে দিই। নেগেটিভ হলে কোনো একটা অংশীদার তার ক্ষতি হয়, তার অংশীদারের ক্ষতি হয়, তখন তাকে নেগেটিভ মিথস্ক্রিয়া বলি। দেখো, এই পজিটিভ যে মিথস্ক্রিয়া আবার বিভিন্ন টাইপের হতে পারে। যেমন সেগুলোর মধ্যে নিউট্রালিজম, মিউচুয়ালিজম, বা প্রোটো কোঅপারেশন, বা আমরা বলছি প্রোটো কোঅপারেশন, আর একটা হচ্ছে আমাদের কমেন্সেলিজম। এই হচ্ছে বিভিন্ন প্রকার আমরা পজিটিভ মিথস্ক্রিয়া দেখব। নেগেটিভ মিথস্ক্রিয়া অনেক বিভিন্ন টাইপের, যেমন প্রতিযোগিতা আছে, বা তোমার প্রিডেশন আছে, বা পরজীবিতা আছে। আমরা এদের সম্বন্ধে একটা একটা করে তোমাদের সাথে আলোচনা করব।
তাহলে আমরা কি দেখলাম, পজিটিভ এবং নেগেটিভ মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন, তাদের মধ্যে আরো কতগুলো টাইপ দেখলাম। পজিটিভের মধ্যে দেখলাম নিউট্রালিজম, মিউচুয়ালিজম, প্রোটোকোঅপারেশন এন্ড কমার্শিয়ালিজম। নেগেটিভ মিথস্ক্রিয়ার মধ্যে প্রতিযোগিতা, প্রেডেশন এন্ড পরজীবিতা। চলো এদের সম্বন্ধে আমরা একটু একটু করে আলোচনা করব এক একজনের সম্বন্ধে। প্রথম আমরা ডিসকাস করব তারা হচ্ছে নিউট্রালিজম সম্বন্ধে। দেখো নিউট্রালিজম মানে কি সেটা আমরা একটুখানি ডিসকাস করি। চলো, কোন প্রাকৃতিক পরিবেশে দুটো প্রজাতির জীবের যখন মিথস্ক্রিয়া যদি প্রত্যক্ষভাবে কেউ কারো ক্ষতি না করে, মানে দুজনেই একসাথে বসবাস করে কিন্তু কেউ কারোর ক্ষতি হয় না। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে আমাদের একটা কাঠবিড়ালি আর একটা রবিন পাখি। এটা তোমার রবিন পাখি কেন, তোমার যে কোনো পাখিও হতে পারে, একটা গাছে বসবাস করে কিন্তু কেউ কারোর ক্ষতি করে না। তাহলে এইটা হচ্ছে একটা নিউট্রালিজম, যখন কেউ কারোর ক্ষতি করে না, একই পরিবেশে বসবাস করে। এবার আমরা বলবো তোমাকে প্রিডেশন। প্রিডেশন কথাটার মানে হচ্ছে শিকারের ক্ষতি হওয়ার সময় এটি শিকারীর পক্ষে উপকারী। একটা তুমি দেখলে একটা টিকটিকি একটা পোকাকে খেয়ে নিল, এদের মধ্যে কি হলো, একজনের নিশ্চয় ভালো হলো আর একজনের খারাপ হলো। একজন ফুড পেয়ে গেল আর একজনের কি হলো, সে তো খাদ্য হয়ে গেল, তাই না, সে তো মরে গেল, তার ক্ষতি হলো। মানে এটা কিন্তু আমাদের একটা খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক বলতে পারি। আর উদ্ভিদের জন্য যেমন নিরামিষ ভোজী শিকারী এবং কিছু গাছপালা শিকারীর বাধা দেওয়ার জন্য অন্য কিছু বিপাক বা কাঁটা বা বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপাদন ওরা করে থাকে। মানে ওদের সবাইরই কিছু অ্যাডাপ্টেশন পাওয়ার আছে, যাতে ওরা সবাই বাঁচতে চায় পৃথিবীতে। প্রাণীগুলোরও যেমন কিছু না নিজেদের হাত, মানে শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য তারা অনেক সময় ছদ্মবেশ ধারণ করে। আমরা পড়ছিলাম না আগের দিন, মিমিক্রি বলছিলাম। কিছু শিকার আলটিমেটলি কি করে, বিষাক্ত বা বিরক্তিকর কিছু এমন কিছু তাদের অভিযোজন ঘটে যাতে শিকারীদের এড়ানোর জন্য, আমরা মুনার প্রজাপতির কথা বলছিলাম না, তারা বিষাক্ত আগাছা খাওয়ানোর মাধ্যমে এদের যে শুয়োপোকা পর্যায়ের একটা রাসায়নিক পদার্থ এরা সঞ্চিত করে। এতে কি হয়, শিকারী যে প্রাণীগুলো এদেরকে খেতে আর কিন্তু চায় না। তাহলে এই প্রিডেশনে আমরা দেখলাম একজনের উপকার হলো আর একজনের ক্ষতি হলো কিন্তু, তাই তো। এবার দেখো প্রিডেশনের পর আমরা দেখবো সেটা হচ্ছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতে কি হয়, প্রতিযোগিতা এটা কিন্তু কেবল ঘনিষ্ঠভাবে সম্পর্কিত প্রজাতিগুলিতেই ঘটে, যাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, তবেই না তারা প্রতিযোগিতা করবে। যেখানে তারা একই ধরনের আবাস এবং খাদ্য সংস্থান ভাগ করে নেয়। সেই জন্যই আবাস বা খাদ্য সংস্থান বা খাদ্যের জন্য সাধারণত আমরা কি দেখি, সাধারণত আমরা দেখি তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। যাই হোক সেটা আলাদা কথা। প্রতিযোগিতা করার জন্য এই যে তাদের সংস্থানগুলি সর্বদা দুষ্প্রাপ্য হওয়া উচিত নয়, এবং প্রতিযোগিতা একই প্রজাতির মধ্যে এবং আগত্য সংঘটিত হওয়ারও দরকার নেই। প্রতিযোগিতা, যেটাকে আমি কম্পিটিশন বলছি, একটি প্রজাতির ফিটনেস অন্য প্রজাতির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম হয়। মানে প্রতিযোগিতায় কি হয়, একটা জীব একটু কি হয় উন্নত হয়, একটা জীব একটুখানি দুর্বল হয়। আমরা একটা গজের প্রতিযোগিতামূলক বর্জনীয় নীতি আমরা দেখেছিলাম। ওনার মতে কি, প্রতিযোগিতামূলক ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যদি দুটো জীবের বা দুটি প্রজাতির মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য তারা সহাবস্থান করতে পারে, অর্থাৎ দুটো জীব যদি তাদের মধ্যে প্রতিযোগিতা করে তাদের মধ্যে কিন্তু সহাবস্থান হবে না, এবং প্রতিযোগিতামূলক ভাবে নিকৃষ্ট যারা একটু দুর্বল তারা অবশেষে কি হবে, নির্মূল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলে কিন্তু দুজনেরই ক্ষতি হতে পারে, দুজনেই একটা অবতীর্ণ হচ্ছে, একটা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে বলতে পারে। তাহলে এটাকে আমরা বললাম প্রতিযোগিতা। এবার দেখো আমি পরের টপিকটায় আসি, যেটা হচ্ছে পরজীবিতা। তোমরা পরজীবিতার কথা আগেও শুনেছো। এই ইন্টারঅ্যাকশনে কি হয়, অংশীদারদের মধ্যে একজন উপকৃত হয়, কারণ এটি হোস্টের শরীরের বাইরে বা ভেতরে মানে অভ্যন্তরে থাকে এবং পুষ্টির যে সেটাকে আহরণ করে নেয়। এবার তাহলে হোস্ট যার উপর সে গ্রো করছে, বৃদ্ধি হচ্ছে, তার থেকে তো খাদ্য গ্রহণ করে নিচ্ছে, তার তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে একজনের লাভ আর একজনের ক্ষতি।
এই যে আমাদের প্রকৃতির প্যারাসাইট গুলো সংযুক্তির জন্য হুক বা সাকার বা তাদের মধ্যে না ডিফারেন্ট টাইপের অভিযোজন আমরা দেখতে পাই। এবার এই প্যারাসাইট গুলো দু প্রকারের হতে পারে। একটা হচ্ছে যখন তারা দেহের বাইরে গ্রো করে তখন তাকে আমরা এক্টোপ্যারাসাইট বলছি, এবং যখন তারা ভেতরে গ্রো করে তখন তাকে আমরা বলছি এন্ডোপ্যারাসাইট। আমরা একটা রুট পরজীবীটার কথা আমরা একটা তোমাকে বলবো। রুট পরজীবিতা, এটা কোশ্চেন হতে পারে আমাদের। রুট পরজীবিতা বলতে কি বুঝি আমরা? আমরা এগুলো পাখিদের মধ্যে দেখতে পাই, অনেকের মধ্যেই দেখতে পাই। কিন্তু এখানে কি হয়, প্যারাসাইটিক পাখি তার ডিম ছাড়ায় নিরঙ্কুশ ভাবে হোস্ট পাখির বাসা, মানে তারা নিজেরা বাসা তৈরি করতে পারে না, যা তাদের বাচ্চা ফোটানো পর্যন্ত তাদের যত্ন নেয়। আমরা কোকিল এবং কোকিলরা কি করে, তারা কাকের বাসা থেকে ডিম পায়। কাক ভাবে ওটা তার ডিম, বুঝতে পারছো? মানে ডিমটা এমন ভাবে হওয়া, মানে ওরা অভিযোজিত করেছে দেখে কিন্তু কাকও বুঝতে পারে না এটা কোকিলের ডিম। দেখে আমরা ব্রুড পরজীবিতা এবং তার একটা উদাহরণ বললাম তোমাদেরকে। এবার আমি কমেন্সিলিজমের কথা বলবো। কমেন্সিলিজমে কি হয়? কমেন্সিলিজমে হয়, এটাও একটা তো ইন্টারাকশন। এখানে যে অংশীদারদের মধ্যে একজন যখন অন্যান্য তন্ন তন্ন করে উপকৃত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, উপকৃত হতে পারে। যেমন আমি তোমার একটা উদাহরণ, একটা আম গাছের মধ্যে একটা অর্কিড বৃদ্ধি পাচ্ছে। এবার ওই আম গাছের কিন্তু কিছু ক্ষতিও হচ্ছে না, লাভও হচ্ছে না, তখনই আমরা তাকে কমেন্সিলিজম বললাম। মানে তারা উপকৃত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হয় না। আম গাছের কি এসে গেল, কোন একটা ডালে কোন অর্কিড গ্রো করছে, কিন্তু অর্কিডের কিন্তু লাভ হচ্ছে, অর্কিড একটা তার সান পেয়ে যাচ্ছে। এটাকেই আমরা বলছি কমেন্সিলিজম, রাইট? শুধু আমাদের কি লাগবে আমাদের বোর্ড এক্সামের জন্য, ডেফিনেশন আর একটা করে এক্সাম্পল, এটা মনে রাখতে পারলেই হবে আমাদের। এবার আমি তোমাকে বলবো, যেটা তোমরা অনেকদিন থেকে ছোটবেলা থেকে শুনেছো হয়তো, যে পারস্পরিক মঙ্গলজনক একটা সহাবস্থান, যেটাকে আমরা অনন্য জীবত্ব বলি বা মিউচুয়ালিজম বলি। কি হয় এখানে, এই মিথস্ক্রিয়ায় উভয় অংশীদারই উপকৃত হয়, মানে দুজনেই এখানে উপকৃত হচ্ছে। যেমন তোমরা ছোটবেলায় পড়েছিলে না লাইচেন বা লাইকেনের কথা, শৈবাল, তাই না? এখানে কি হয়, শৈবাল আর ছত্রাকের একটা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া চলে, যেখানে উভয়ই উপকৃত হয়। ছত্রাক, তাই না, ছত্রাক কি পায়, তারা আলটিমেটলি তোমার শৈবাল থেকে খাদ্য পেয়ে যায়। আর এই যে তোমার শৈবালকে ওরা আবার ডিফারেন্ট মনে করো মিনারেলস গুলো, ওইগুলোকে আহরণ করতে সহায়তা করে, সেটা হচ্ছে ছত্রাক। মানে দুজনেই এখানে লাভবান হচ্ছে। অনন্য জীবত্ব বা তোমাকে মিউচুয়ালিজমের কথা বললাম আমি, এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ইন্টারাকশন গুলো। এবার আমরা তোমাকে একটু জনসংখ্যার ব্যাপারে একটা টপিক নিয়ে ডিসকাস করি। চলো, জনসংখ্যা বলতে আমরা কি বলছি। দেখো, একটা ভৌগোলিক কোনো অঞ্চলে বসবাসকারী একই ধরনের সংস্থানগুলি ভাগ করে নেওয়া এবং হস্তক্ষেপে সক্ষম এমন একটা ব্যক্তির গ্রুপ। যেমন আমরা একটা নির্দিষ্ট এলাকায় আমরা কিছু মানুষ বাস করি, তাহলে মানুষের একটা জনসংখ্যা হতে পারে। কিন্তু জনসংখ্যার না কিছু নির্দিষ্ট আমাদের বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিন্তু একটা জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন জনসংখ্যার ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন মাথা পিছু জন্মের হার, মাথা পিছু মৃত্যুর হার এবং লিঙ্গ অনুপাত। মানে একটা জনসংখ্যার মধ্যে কত পরিমাণ মহিলা এবং কত পরিমাণ পুরুষ থাকবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করে। এবার আমরা আর একটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে বয়সের বিতরণ। একটা যদি তুমি জনসংখ্যার মধ্যে দেখো, একটা জনসংখ্যা আমরা দেখি, পার্টিকুলার কোনো জনসংখ্যা দেখছি, ভাবো ওই জনসংখ্যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ওখানে বিভিন্ন বয়সের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটা জনসংখ্যা, তোমার পাড়ার জনসংখ্যাই ভাবো না। এবার প্রদত্ত যে আমরা জনগোষ্ঠীকে আমরা যদি একটা বন্টন প্লটের পিরামিড দেয়া আমরা ভেঙেছি, মনে করো এইটা 15 বছর, তার নিচের এজের এইখানটা এটা 15 থেকে হয়তো 20, 30, 40, 50, এইভাবে 65 বছর অব্দি এজটা। মানে কোন ধরনের মানুষ এই পিরামিডে কোথায় স্থান পাচ্ছে এবং তাদের পরিমাণটাই বা কত, তারা কত জন আছে, এটা কিন্তু বৃদ্ধির একটা স্থিতি নির্ধারণ করে। আমরা প্রথম যে ছবিটা দেখছি ওটা দেখো, আমাদের জনসংখ্যা এক্সপ্যান্ড করছে, মানে বৃদ্ধি হচ্ছে।
সেকেন্ড যে ছবিটা দেখছি সেটা হচ্ছে স্টেশনারি, মানে জনসংখ্যাটা স্থিতিশীল অবস্থায় আছে। আর 3 নম্বর ছবিটা আমরা দেখছি আমাদের জনসংখ্যা কিন্তু এখানে হ্রাস পাচ্ছে, কারণ ওখানে 15 বছরের নিচে দেখো জনসংখ্যার মানুষ কিন্তু অনেক কম আছে। দেখতে পাচ্ছ তিনটে ছবিটার মধ্যে? এটাকে আমরা এইচ পিরামিডও বলে থাকি। এবার আরেকটা জিনিস আমরা দেখিনি, দেখো এই যে আমাদের জনসংখ্যার আকার কি হবে এবং তার প্রযুক্তিভাবে জনসংখ্যার ঘনত্বকে আমরা যদি এন দিয়ে এক্সপ্রেস করি, সেটা কি হবে? নির্দিষ্ট একটা, মনে করো কুলঙ্গিতে মিনস নির্দিষ্ট একটা এলাকাতে, কুল বলি না, কুল, নির্দিষ্ট এলাকাতে বসবাসকারী ব্যক্তির সংখ্যা নির্দেশ করে, সেটাই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। কারণ নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট মানুষই বসবাস করতে পারে। যদি জনসংখ্যা খুব বিশাল হয় তবে আমরা কি দেখবো? তাতে পরিপূর্ণ ঘনত্বের পরিবর্তে আপেক্ষিক ঘনত্বের পরিমাপ আমরা করি। এটা সময় সাপেক্ষ একটা পরিমাপ। এবার দেখো আমরা একটা জনসংখ্যার যে জনসংখ্যার বৃদ্ধি কার কার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা জনসংখ্যার আকার সেটা কিন্তু সর্বদা পরিবর্তনশীল হয়। ওই জিওগ্রাফিক্যাল এরিয়ায় যেখানে জনসংখ্যা আমরা বলছি সেই এলাকায় খাদ্য কতখানি আছে, তার মনে করো আবহাওয়া, এগুলোর উপর নির্ভর করে, ডিপেন্ডস করে ওই জনসংখ্যার কি বৃদ্ধি হবে না জনসংখ্যার হ্রাস হবে। ফলে জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের জন্য আমরা কয়েকটা কারণ বলি। একটা হচ্ছে তোমার ন্যাট্যতা বা ন্যাটালিটি, যেটাকে আমরা খ দিয়ে ডিনোট করছি। যখন আমরা ন্যাটালিটি বা ন্যাট্যতা মানে কি? প্রদত্ত কোনো একটা জনগোষ্ঠীতে একটা নির্দিষ্ট সময়কালে কত মানুষ জন্ম হচ্ছে। মরণোত্ত বা আমরা বলি মোর্টালিটি, যেটাকে আমরা ডি দিয়ে বলছি। প্রদত্ত কোনো একটা জনসংখ্যায় একটা নির্দিষ্ট সময়ে যত মানুষের মৃত্যু হচ্ছে, সেটাকে আমরা মরণোত্ত বা মোর্টালিটি বলছি। দেখো এই যে তোমার বুঝতেই পারছো, এই যে তোমার এছাড়া ইমিগ্রেশন আর এমিগ্রেশন, আরো দুটো টপিক আমাদের মনে রাখতে হবে। মনে করো কোনো একটা জনসংখ্যায় বাইরের কোনো এলাকা থেকে মানুষ এলো, তাহলে সেটাকে কি বলবো আমরা? ইমিগ্রেশন। তাহলে তখন কি হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। আর যখন কোনো একটা জনসংখ্যা থেকে কিছু মানুষ অন্য জায়গায় চলে গেল, যাকে আমরা এমিগ্রেশন বলি, তখন কি হবে? জনসংখ্যা হ্রাস পাবে। এইটুকুনি আমাদের মনে রাখতে হবে, এই চারটে বিষয়। এবার দেখো আমরা জনসংখ্যার জন্য কয়েকটা গ্রোথ মডেলের কথা বলি। গ্রোথ মডেল এটা হচ্ছে একটা বৃদ্ধি, যখন কোনো একটা স্থানগুলি সীমাহীন হয়, জনসংখ্যাটা তাৎপর্যপূর্ণভাবে একটা প্যাটার্নে বৃদ্ধি পেতে থাকে। এই তাৎপর্যপূর্ণ বৃদ্ধিটাকে আমরা কি বলি? যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে আমরা এক্সপ্রেস করছি, বলছি তোমাকে। দেখো যদি কোনো জনসংখ্যার আকার টোটাল এন হয় এবং জন্ম এবং মৃত্যু হার সেটা আমরা বলে দিলাম খ এবং ডি, এবং এন হলো এনটি সময়কালে বৃদ্ধির হ্রাস আমরা দিতে পারবো। দেখেন এটা কি করে হচ্ছে জিনিসটা? আমরা ডিএন বাই ডিটি মানে বলছি খ মাইনাস ডি। খ মানে কি বলে দিয়েছি আগে, ডি মানেও কি বলে দিয়েছি, ইনটু এন। এখানে যদি আমরা এখানে বি মাইনাস ডি মানে ওই খ মাইনাস ডি, সেটাকে যদি আমরা আর ধরি, তাহলে ডিএন মাইনাস ডিএন বাই ডিটি মানে কি হবে? আর এন হবে। আর আর ব্যাপারটা কি? এখানে আর হচ্ছে একটা প্রাকৃতিক বৃদ্ধির একটা অভ্যন্তরীণ হার। এন ই মানে একটা এন এন আর টি মানে পার্টিকুলার একটা টাইমে, এন জিরো বা এন টি মানে মনে করো নির্দিষ্ট কিছু সময় পর তখন ওই কি জনসংখ্যা হবে, সেটা হচ্ছে এন টি, এন ইআরটি, এন ইআরটি, যেটা আমরা এখানে এক্সপ্রেস করেছি। দেখো এন ইআরটি, এখানে এন এন আমরা যেখানে বলছি, দেখো এখানে আমরা তোমার লেখাটা বুঝতে পারছো তো? প্রথমটা এন টি আছে, কিন্তু জনসংখ্যার ঘনত্ব সময় টি তে এন এন আমরা নট বা এন জিরো মানে কি বলছি? সময় জিরো সংখ্যক যে ঘনত্ব, আর আর মানে প্রাকৃতিক বৃদ্ধির একটা স্বতন্ত্র আর, ইটাকে আমরা বলছি প্রাকৃতিক একটা লগারিদম, যার মান হচ্ছে 2.718। এটা হচ্ছে একটা গ্রোথ মডেলের তাৎপর্যপূর্ণ বৃদ্ধি। এবার আমরা লজিস্টিক বৃদ্ধির কথা বলি। লজিস্টিক বৃদ্ধি কখন হয় জানো? যখন সংস্থানগুলো একটা ব্যক্তিদের মধ্যে প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং উপযুক্তরাই সেখানে বেঁচে থাকে, যারা দুর্বল তারা জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
যেমন এই ধরনের বিকাশে আমরা দেখব ত্বরণ বা হ্রাসের পর্যায়গুলো একটা অ্যাসিপোটোটের মতো একটা প্রাথমিক পর্যায়ে সেটা কম বা বৃদ্ধি হতে থাকে, তারপর বেশি বৃদ্ধি হতে থাকে। এর মধ্যে একটা বহন ক্ষমতা বা আমরা সেটাকে কে বলছি, মানে প্রত্যেকটা জনসংখ্যায় একটা জিওগ্রাফিক্যাল এরিয়ায় কতজন মানুষের কথা যদি বলি, কতজন মানুষ বাঁচতে পারবে, সেটা কিন্তু একটা নির্ধারিত, একটা নির্দিষ্ট এলাকায় অনেক বেশি মানুষ বাঁচতে পারবে না, সেটাকে আমরা বলছি বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। এবার এই আমরা যদি এন মানে জনসংখ্যার যদি ঘনত্ব সময় যদি টি বলি, আর যদি একটা প্রাকৃতিক বৃদ্ধি স্বতন্ত্র আর বলি, আর কে কে যদি আমরা বহন ক্ষমতা দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমরা কি বলবো? আমরা সেখানে বলতে পারি, সেখানে দেখো আমরা লজিস্টিক গ্রোথে ডিফারেন্ট পর্যায় হতে পারে। পর্যায়গুলো কি বলতো? একটা ল্যাগ দশা, একটা লগ দশা, একটা স্টেশনারি দশা। মানে ল্যাগ দশা কি হয়, বৃদ্ধিটা অতভাবে হয় না, লগ দশার বৃদ্ধিটা বেশি ভাবে হতে পারে, স্টেশনারি দশায় বৃদ্ধিটা একটা স্থিতিশীল হয়ে যায়। এই হচ্ছে বিভিন্ন দশাগুলো, এগুলো শুধু একটুখানি মনে রাখবে। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু কি কি নিয়ে পড়লাম তোমাদের সাথে, তার সঙ্গে সঙ্গে কিছু আমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিই। চলো, হোমওয়ার্কের কোশ্চেন গুলো হচ্ছে, লেখো পজিটিভ মিথস্ক্রিয়া এবং নেগেটিভ মিথস্ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। তারপর লেখো নিউট্রালিজম, প্রিডেশন, কমা দিয়ে দিয়ে লিখবে, প্রতিযোগিতা, পরজীবিতা, কমেন্সিলিজম, অনন্য জীবত্ব বা মিউটালিজম বলতে কি বোঝো। প্রত্যেকটা কিন্তু উদাহরণ দিতে হবে। তারপর লিখবে বয়সের বিতরণ বা এজ পিরামিড বলতে কি বোঝো। তারপরের কোশ্চেন, জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কয়েকটি কারণ লেখো। ন্যাটালিটি, মর্টালিটি, ইমিগ্রেশন আর এমিগ্রেশন, এই চারটে লিখতে হবে। তারপরে কোশ্চেনটা লেখো লজিস্টিক বৃদ্ধি বলতে কি বোঝো। লজিস্টিক বৃদ্ধি বলতে কি বোঝো, এই কোশ্চেনগুলো ভালোভাবে করবে। তারপর নিচে দেখো আমাদের 9804265101 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপও আছে, এখানে তোমরা এই কোশ্চেনগুলো লিখে আমাদেরকে পাঠিয়ে দেবে। তাহলে এই চ্যাপ্টারটা আছে আমাদের শেষ হয়ে গেল। আমরা অনেক দিন ধরে পড়ছিলাম, কিন্তু আজকে আমরা ফাইনালি এটাকে শেষ করতে পারলাম। আজকে তোমাদের জন্য আমরা একটা নতুন নোটস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই নোটসের পিডিএফটা আমরা তোমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দিয়ে দেবো, তোমরা সেটা কিন্তু দেখে নেবে তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। কারণ অত বড় বই থেকে পড়ার আগে যদি আমরা একটু ছোট নোট ফর্মে খাতায় লিখে নিই ব্যাপারগুলোকে, তারপর টেক্সট বইটা পড়ি, টিভি নাম্বার দেওয়া টেক্সট বই কিন্তু, হ্যাঁ, যেগুলো সরু টেক্সট বই হয়, এতে কিন্তু তোমার এবং কোশ্চেন অ্যান্সার গুলো লিখে নিই, এতে তোমার 100-এ 100 না পাওয়ার কোনো ব্যাপারই নেই, তুমি নিজেই বুঝে যাবে সেটা। আর অনেক বেশি মোটা বই পড়তে গেলে কি হবে, তোমার মনে রাখতে প্রবলেম হবে, তুমি তো মানুষ, তাই না? তুমি তো রোবট নাও যে এত কিছু মুখস্থ করে ফেলবে ফটাফট। এই জন্য ভালো করে বুঝতে হবে। আজকে আমাদের এই ক্লাসটা এতখানি, তোমরা কিন্তু নোটসটাও দেখে নেবে ভালো করে। আর এই ধরনের নোটসটা তোমার কেমন লাগলো, আজকে আমরা নতুন টাইপের নোটস তোমাদেরকে শেয়ার করেছি, সেটা একটু কমেন্ট সেকশনে লিখে পাঠিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো তোমরা। ওকে, বাই, টেক কেয়ার। আর তার সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক কিন্তু পাঠাতে হবে বাবা, হোমওয়ার্ক না পাঠালে কিন্তু